নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। বইছে এখন বসন্তের আবহাওয়া। দূরে কোথাও যেন কোকিল তার মিষ্টি কুহুতানে চারিদিকটা মাতিয়ে রেখেছে। স্থির জল, শান্ত আকাশ, নিস্তব্ধ প্রকৃতি। সকালের রান্নাবান্না সেরে এখন এই যে বাজার গোছাতে বসেছি। আচ্ছা, এই যে পেঁয়াজ রসুন রাখার যে ঝুড়িটা বা বাস্কেট, সেখানে পেঁয়াজ রসুন শেষ হওয়ার পর মাঝে মধ্যে একটু তো পরিষ্কার করে নিতে হয়, তাই না? কারণ এই যে পেঁয়াজের যে খোসাগুলো, সেগুলো কিন্তু জায়গাটায় অনেকটাই নোংরা করে রাখে। তাছাড়া আলু, রসুন সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তাই। তো 15 দিন অন্তর এগুলোকে তো একবার ভালো করে পরিষ্কার করে নিতে হয়, নতুন করে আবার রাখার আগে। দেখো, সত্যি কথা হলো এটাই যে আমাদের প্রচুর কাজ থাকে, তাই ওই 7 দিন 10 দিন অন্তর কিন্তু পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য আমি 15 দিন অন্তর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই। আর যে পেপারগুলো, সেগুলো দিয়ে আমি বাস্কেটটা খুব ভালোভাবে ভেতরটা মুড়ে রেখেছি, যাতে বাস্কেটের কোথাও এতটুকু নোংরা না লেগে থাকে। আর বেশ কিছুদিন পর পর আমি এই পেপারগুলো চেঞ্জ করে দিই। এই আজকে যেমন দেখলে পেঁয়াজের খোসাগুলো বের করে নিলাম আর পেপারটা আমি উল্টে দিলাম, কারণ উপরের দিকটা নোংরা হয়েছিল, তলার দিকটা কিন্তু নোংরা ছিল না। সেই নিচের দিকটা উপরের দিকে দিলাম। এর পরের বার যখন আবার সব কিছু 15 দিন অন্তর পরিষ্কার করব, তখন এই পেপারটা ফেলে দিয়ে নতুন পেপার পেতে নেব। আলু, রসুন রাখার জায়গাটাও ঠিক তাই। আর রসুন জানো তো, আমি শুনেছিলাম যে এরকম মাটির পাত্রে যদি রসুন রাখা হয়, তাহলে নাকি রসুন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। যবে থেকে শুনেছি তখন থেকেই আমি এই মাটির পাত্রতে রসুন রাখি, এবং এটা সত্যি যে রসুন অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এখন তো নতুন রসুন উঠেছে বাজারে। এই নতুন রসুনের কিন্তু খোসা ছাড়ানোর কোনো ঝামেলা নেই। মানে পুরনো রসুনের খোসাটা যেরকম টাইট থাকে, জলে ভিজিয়ে রাখতে হয়, এটা কিন্তু সেরকম কোনো ব্যাপার থাকে না, একদম নরম থাকে। চটপট করে খোসা ছাড়িয়ে সঙ্গে সঙ্গে রান্না করা যায়। আজকে ছেলের স্কুল নেই, তাই দুপুরে মা ছেলেতে একসাথে এই যে ক্যারাম খেলছি। সকালে যাবতীয় কাজকর্ম তো সব সেরে নিয়েছি, মানে রান্না থেকে শুরু করে। তারপর সবজি এসেছিল আজকে বাড়িতে, তো সেই সবজিগুলো জায়গা মতো গুছিয়ে রেখেছি, বাকিগুলো ফ্রিজে রেখেছি। এরপর ঘরের যাবতীয় কিছু টুকটাক কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং তারপর নিজের একটু যত্ন, স্নান, পুজো এবং খাওয়া দাওয়া। ব্যাস, দুপুর পর্যন্ত কাজ সারা। তাই এখন বসেছি একটু খেলতে। এখনকার যা যুগ, তাতে সন্তানের সাথে একটা বন্ধুত্ব গড়ে তোলা ভীষণ প্রয়োজন। এখনকার বাচ্চারা ভীষণ সেন্সিটিভ, তাদের মধ্যে ইগো ভীষণ কাজ করে। তাই আমাদের সময় কি ছিল না ছিল, আমরা কিভাবে বড় হয়েছি, সেই সবের তুলনা না করে সন্তানের সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুললে আমার মনে হয় সব থেকে বেশি উপকারী এতে সন্তান এবং বাবা মা দুজনেই হতে পারে। কারণ বন্ধুত্বের সম্পর্কে দেখবে কোনো কিছু লুকোনো থাকে না। আর এতে আমাদের সন্তানের মনেও সেই ইতস্তত বোধটা কাজ করবে না যে এই কথাটা বাবা মাকে বলা যাবে না বা কিছু। এতে উপকারটা কিন্তু আখের তোমারই হবে, কারণ তুমি তার গতিবিধির উপর নজর রাখতে পারবে এই বন্ধুত্বের হাত বাড়িয়ে। আচ্ছা, উইনার আমার ছেলে। আজকে চলো তোমাদের সাথে মুড়িঘণ্ট রেসিপি শেয়ার করি। একদম পোলাওয়ের মতো ঝরঝরে যে মুড়িঘণ্ট, সেটাই আজকে বানাতে চলেছি। বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি ছাড়িয়ে রাখছি। আচ্ছা, মটরশুঁটি কিন্তু না দিলেও হয়, কিন্তু আমার ঘরে অনেকটাই মটরশুঁটি রয়েছে, সেই কারণে ভাবলাম এখানে কাজে লাগিয়ে দিই, খেতেও বেশ ভালো লাগে। আর এখানে কাতলা মাছের মাথা, তার সাথে মাথার নিচে যে দুটো পিস থাকে কানের নিচে, সেই পিস দুটো আমি নিয়েছি। মাথা দিয়ে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে ওই যে মটরশুঁটি, তার সাথে আলু, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, তার সাথে টমেটো। এদিকে গোবিন্দভোগ চাল খুব ভালো করে ধুয়ে রেখেছি, যাতে ঝরঝরে হয়ে যায় শুকিয়ে। আর এখানে চালের পরিমাণ মতো জল মেপে রেখেছি। আর এই যে
মিক্সের বাটিটা নিয়ে নিচ্ছি এবার সব মশলাগুলো পেস্ট করব বলে। প্রথমে মিক্সের বাটিতে আদা কুচি এবং তার সাথে রসুন নিয়ে নিচ্ছি। যখন আমি এমনি রান্না করি তখন কিন্তু মশলা কাটতে কাটতেই রান্না শুরু করে দিই। ধরো মশলা কাটতে কাটতে ওদিকে মাছের মাথাটা ভাজতে শুরু করে দিয়েছি, এইরকম আর কি। কিন্তু যখন ভিডিওর ব্যাপারটা আসে তখন কি হয় বলো তো, সব কিছু গুছিয়ে রান্নাটা করলে না আমার সুবিধা হয়। আর সেই কারণে সব কাটাকুটির কাজটা করে এই যে এখন শুধু রান্নাটা করছি। আর ওই যে আদা রসুন নিয়েছি মিক্সির বাটিতে, তার সাথে খানিকটা পরিমাণ গোটা জিরে নিলাম, লবঙ্গ দিচ্ছি, দারুচিনি আর তার সাথে ছোট এলাচ। বেশ অনেকটা পরিমাণেই কিন্তু আমি দারুচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ নিচ্ছি। দারুচিনিগুলোকে না আমি একটু ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ যদি ছোট ছোট টুকরো থাকে তাহলে পেস্ট করতে সুবিধা হবে। একটু জল দিয়ে সব কিছুর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে গ্যাসের উপর কড়াই বসিয়ে গ্যাসটা জেলে দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। যেহেতু পোলাওয়ের কাজটা হচ্ছে মানে মুড়িঘণ্ট মানে খানিকটা পোলাওয়ের মতনই, তো সেই জন্য সাদা তেলই ব্যবহার করছি, সর্ষের তেল কিন্তু করছি না। নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো ভেজে দিচ্ছি, তার সাথে ওই পিসগুলো নিয়েছি। আচ্ছা, সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি, কারণ মাথা বা পিস যাই বলো না কেন সেগুলো তো সব ভাঙা ভাঙা করেই মুড়িঘণ্টে মিশবে, তাই ভাজতে ভাজতে যদি ভেঙেও যায় তাহলে অসুবিধা নেই। সেই জন্য আমি মাথা পিস যেগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সব একসাথেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে খানিকটা ভেঙেও গেছে, কিন্তু তাতে ভাজাটা আরও বেশি ভালো হয়েছে, মাথার ভেতর পর্যন্ত কিন্তু ভাজাটা হয়েছে। আচ্ছা, সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম 4টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, অবশ্যই মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি, আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। যেহেতু কাঁচা লঙ্কাগুলো দিয়েছি তো ভীষণ তেল ছিটে আসার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর ঢাকাটা খুলে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে। এবার ফোড়নটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি। এই মুড়ি ঘন্টে ঘি কিন্তু ভীষণ ভালো যায়। আচ্ছা, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো মতো ভাজা ভাজা করব, মানে ধরো পেঁয়াজটা ভাজতে ভাজতে তার রঙটা হালকা ব্রাউন কালার হবে। এই দেখো, ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। একটা মিডিয়াম সাইজের আলুকে আমি 4 টুকরো করে নিয়েছি খোসা ছাড়িয়ে, আর তার সাথে এই যে মটরশুঁটি দানাগুলো দিয়ে এবার ভালো করে কিছুটা সময় ভাজবো, যতক্ষণ না এই আলুর গায়ে একটু ভাজা ভাজা মতো রঙ আসছে। কিছুটা সময় পেঁয়াজের সাথে আলু মটরশুঁটি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, প্রয়োজন মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে কিছুটা সময় আবার ভাজা ভাজা করব। ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা কিন্তু কমপ্লিট করব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে টমেটো না দিলেও হয়, কিন্তু দিলে ওই যে স্বাদটা বেড়ে যায়। আর আমরা প্রত্যেকেই চাই যে রান্নাটা আমি করছি সেটা খেয়ে সবাই যেন ভীষণ প্রশংসা করে, আর তার জন্যই তার স্বাদ বাড়ানোর চেষ্টা। ওদিকে সব কিছু বেশ খানিকটা সময় ভাজা ভাজা করার পর দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা আমি একদম শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি, আর তারপর যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম প্রথমেই সেটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, এই মশলাটা কিন্তু তোমরা চাল দেওয়ার আগেও দিতে পারো, মানে আলু মটরশুঁটি দিয়ে আমরা যে নুন হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে এই মশলাটা দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে তারপর চালটা দিতে পারো। আর তা না হলে আমার মতো ঠিক এই রকম চালটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর এইভাবে মশলাটা দিয়ে তার সাথে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করতে পারো, এতেও কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে। দুরকমভাবেই রান্নাটা করা যায়, তোমাদের কাছে যেটা সুবিধে মনে হয় সেটাই করতে পারো। আর ওই যে পাশে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে সেই জলটা ফুটে উঠেছে। এদিকে চাল বেশ অনেকটা সময় কিন্তু আমি ভেজেছি মশলার সাথে। মশলার কাঁচা গন্ধটাও যেমন নেই, তেমনই চারিদিক ভীষণ সুন্দর গন্ধে ভরে উঠেছে। কিসের গন্ধ বলো তো? গোবিন্দভোগ চালের গন্ধ। এই চালের গন্ধ এমনিতেই এত সুন্দর হয়, তার উপর ঘি মশলার সাথে মানে ঘি গরম মশলা এই সব কিছুর সাথে ভাজা ভাজা হয়েছে, তো চারিদিকটা মনে হচ্ছে একদম গন্ধে মম করছে। আচ্ছা, আমি পরিমাণ মতো জল মানে চালের পরিমাণ মতো জল আগেই মেপে রেখেছিলাম, সেটা বলেছি তোমাদের, সেটাই গরম করে এবার দুবারে সেই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢেকে রাখবো। কিছুটা সময় পর যখন ধরো চাল প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে, তখন ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথম দিকে বুঝতে অসুবিধা হবে, তো তোমরা বারে বারে ঢাকাটা খুলে কিন্তু দেখতে পারো। এবার এই মুড়ি ঘন্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তো আমি বেশ খানিকটা পরিমাণে চিনি দিয়েছি। তবে তোমাদের যেরকম ইচ্ছে, তোমরা যদি মিষ্টি কম খাও চিনির পরিমাণ কম দেবে, আর যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে চিনির পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারো। আমি এমন একটা পর্যায়ে রেখেছি যে
একটু ঝাল, একটু মিষ্টি, এই সব কিছুর কম্বিনেশনটা খুব সুন্দরভাবে লাগবে। আচ্ছা, এবার ভেঙে রাখা কাতলা মাছের মাথা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুটা সময় লো ফ্লেমে ঢেকে রাখবো। শেষে চাইলে আর একটু ঘি দিতে পারো।